নমস্কার, 5:05 নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। মারাত্মক ছিল বিস্ফোরণের অভিঘাত। যে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজগুলো দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে এলাকা পুরো কেঁপে গিয়েছিল। দিল্লির এই বিস্ফোরণে কি এমন বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল? জানা যাচ্ছে টিএটিপি ব্যবহার করা হয়েছিল। তো প্রথমে একবার আপনাদের দেখিয়ে নিতে চাইবো টিএটিপি কি। টিএটিপি, যার কোড নেম শয়তানের মা, ট্রাই অ্যাসিটোন ট্রাইপার অক্সাইড, শক্তিশালী বিস্ফোরক হিসেবে যা ব্যবহার করা হয়। টিএটিপি কোড নেম ট্রাই অ্যাসিটোন ট্রাইপার অক্সাইড। নির্দিষ্ট রাসায়নিক বিক্রিয়ায় মারাত্মক অভিঘাত তৈরি হয় এবং তাপ বাড়লে বিক্রিয়া হতে পারে। কিন্তু এই টিএটিপি বা মাদার অফ স্যাটার্ন দিল্লি বিস্ফোরণে ব্যবহার হয়েছিল। কিভাবে প্রমাণ হচ্ছে, কিভাবে জানতে পারছি? হ্যাঁ, বিস্ফোরণের অভিঘাত থেকে একটা আঁচ পাওয়া যেতে পারে, কিন্তু সেটা তো সুনির্দিষ্ট তথ্য হলো না। তাহলে দিল্লি থেকে আমার সঙ্গে মৈত্রী রয়েছেন। মৈত্রী, দিল্লি বিস্ফোরণে টিএটিপির ব্যবহার কিভাবে প্রমাণ মিলছে? দেখো, দিল্লি বিস্ফোরণের পরেই কিন্তু ফরেন্সিক টিম তারা এসে বিভিন্ন নমুনা তারা সংগ্রহ করেছিল এবং ফরেন্সিক টিম সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই টিএটিপির নমুনা তারা যে ঘাতক I-20 গাড়ি রয়েছে সেখান থেকে তারা পেয়েছে। তার কারণ বারবারই এই প্রশ্নটা করা হচ্ছিল যে শুধু কি অ্যামোনিয়াম নাইট্রেট নাকি তার সঙ্গে অন্য কোনো রাসায়নিক মিশিয়ে এই ব্যাপক বিস্ফোরণ করানো হয়েছিল। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কোনো ভোলাটাইল কোনো রাসায়নিক ব্যবহার করা হয়েছিল কিনা, যেটা প্রপার স্টেবল নয়, সেটার খোঁজ করা হচ্ছিল। এবং যেটা ফরেন্সিক এক্সপার্টরা জানতে পেরেছেন যে টিএটিপি, যাকে মাদার অফ স্যাটার্নও বলা হয়, এই টিএটিপি সাবস্টেন্সকে ইউজ করা হয়েছিল এই প্রাবল্যকে নিয়ে আসার জন্য। এবং যেহেতু এটি একটি আনস্টেবল রাসায়নিক, তার এবং একই সঙ্গে এই রাসায়নিকের দেখতে অনেকটা নুনের মতো কিছুটা ক্রিস্টাল লাইক এই রাসায়নিকটি হয়। এবং এর আগেও কিন্তু একাধিক ক্ষেত্রে বড় সড়ো আইডি বিস্ফোরণের ঘটনায় এই টিএটিপির ইউজ দেখা গিয়েছে। অত্যন্ত ভোলাটাইল এই সাবস্টেন্স এবং তাপ বেশি হলে অথবা কোনো মুভমেন্টের সমস্যা হলে বা ঘর্ষণের ক্ষেত্রেও কিন্তু এটা বিস্ফোরণ ঘটাতে পারে। এবং বিশেষজ্ঞরা এবং যারা তদন্তকারীরা রয়েছেন, বিভিন্ন এজেন্সি যারা তদন্তকারীরা রয়েছেন, তারা মনে করছেন যে সম্ভবত নওগাঁয়ে যে বিস্ফোরণ হয়েছে, যাতে 9 জনের মৃত্যু হয়েছে এবং প্রায় 30-এর কাছাকাছি গুরুতরভাবে আহত, সেই বিস্ফোরণের পেছনেও কিন্তু টিএটিপি রয়েছে। অর্থাৎ এই যে সাবস্টেন্স উদ্ধার হয়েছিল, যে বিপুল পরিমাণের সোডিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছিল, তার সঙ্গে অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছিল, তার সঙ্গে টিএটিপি মেশানো ছিল কোথাও। এবং সেই কারণেই গোটা যে বিস্ফোরকটি ছিল তার প্রকৃতি বেশ কিছুটা আনস্টেবল হয়ে যায় এবং সেই কারণেই কিন্তু এই ব্যাপক বিস্ফোরণ। এবং বিশেষজ্ঞরা তারা যেটা এটাও মনে করছেন যে দিল্লি বিস্ফোরণের ক্ষেত্রেও কিন্তু যেহেতু টিএটিপি ছিল এবং টিএটিপি অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে মেশানো হয়েছিল, সেই কারণে বেশ কিছুটা আনস্টেবল হয়ে গিয়েছিল এবং সেই কারণেই অনিচ্ছাকৃতভাবেও এই ব্যাপক বিস্ফোরণ ঘটে দিল্লির ক্ষেত্রে। ধন্যবাদ। টিএটিপি, এই টিএটিপির অভিঘাত কতটা মারাত্মক ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে বারবার ধরা পড়ছে। এই টিএটিপি যদি কোনো অসাবধানতাবশত হ্যান্ডেল করা হয় এই টিএটিপিকে, বা কোথাও কোনো ভুলচুক হয়ে যায়, গাফিলতি থাকে, তাহলে যে কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে তা শ্রীনগরের নওগাম থানা দেখে ফেলল। যে বিস্ফোরক ব্যবহার হয়েছিল দিল্লিতে, সেই একই বিস্ফোরক রাখা ছিল ফরিদাবাদে, যেখান থেকে তা জম্মু কাশ্মীর পুলিশ বাজেয়াপ্ত করে নওগাঁ থানায় নিয়ে যায়। সেখানে যখন তা নিয়ে টেস্টিং চলছিল সে সময় ভয়ঙ্কর বিস্ফোরণ। দেখুন একবার কি অবস্থা। জনের মৃত্যু হয়েছে, জখম অন্তত 27 জন। নভেম্বরের 9 আর 10 তারিখ এই 360 কেজি বিস্ফোরক নিয়ে যাওয়া হয়, তার মধ্যে ছিল টিএটিপি। সে বিস্ফোরকের নমুনা সংগ্রহ করার সময়, অর্থাৎ স্যাম্পলিংয়ের সময় ভয়ঙ্কর বিস্ফোরণ। Last night, around 11:20 p.m.,
An accidental explosion has taken place. In this unfortunate incident, 9 people have lost their lives. 1 personnel of SIA, 3 personnel of the FSL team, 2 crime photographers, 2 revenue officials, 27 police personnel, 2 revenue officials, and 3 civilians from the adjacent areas have received injuries. The injured were immediately evacuated to the nearest hospital. The cause for this unfortunate incident is being inquired into. J&K Police stands in solidarity with the families of the deceased in this hour of grief. Huge quantity of explosive substances, chemicals, and reagents were also recovered from Faridabad on 9th and 10th of November 25. The samples of the recovery had to be forwarded for further forensic and chemical examination. The sampling process, the handling was being done with extreme caution, with utmost caution by the FSL team. However, unfortunately, during this course, last night around 11:20 p.m., an accidental explosion has taken place. नौगांव पुलिस स्टेशन ने हाल ही में एक पोस्टर से लिए गए लीड के आधार पर एक बड़े आतंकी मॉड्यूल का पर्दाफाश किया था। विस्फोटक पदार्थों और रसायनों का एक बड़ा जखीरा बरामद किया गया था। बरामद किए गए विस्फोटकों को लाकर पुलिस स्टेशन नौगांव के खुले क्षेत्र में सुरक्षित रूप से रखा गया था। बरामद रासायनिक विस्फोटक के नमूने को आगे फॉरेंसिक और रासायनिक परीक्षण के लिए भेजा जा रहा था। उसी के दौरान 14 नवंबर 2025 यानी कि कल रात को लगभग 11:20 बजे अचानक एक्सीडेंटल विस्फोट हुआ। 9 लोगों की मृत्यु हो गई और 27 पुलिसकर्मी, 2 राजस्व अधिकारी और 3 नागरिक घायल हुए। पुलिस स्टेशन की बिल्डिंग को गंभीर क्षति पहुंची है। इसके अलावा आसपास की इमारतें भी क्षतिग्रस्त हुई हैं। घटना के कारणों की जांच की जा रही है। नौगांव पुलिस स्टेशन के बाहर है, जहां पर कल जोरदार धमाका हुआ और उसमें कई पुलिस वाले और एफएसएल की टीम के लोग घायल हुए हैं। यहां पे आप देख सकते हैं कि यहां पे बहुत ज्यादा इर्द गिर्द अफरा तफरी है, क्योंकि यहां अब पुलिस के लोग आ रहे हैं। डीजीपी यहाँ पे अभी आप देख सकते हैं, ये डीजीपी नलिन प्रभात है और ये अभी यहाँ से अभी वापस जा रहे हैं। आपको मैं बता दूं, नौगांव पुलिस स्टेशन की तरफ से ही ये जो व्हाइट कॉलर मॉड्यूल कहा जा रहा है, इसको व्हाइट कॉलर टेरर मॉड्यूल, उसको क्रैक किया गया उस वक्त जब यहाँ पर पोस्टर पाए गए, जैश के पोस्टर यहाँ पे पाए गए और उसके बाद ही इस मामले की इन्वेस्टिगेशन की गई। मौलवी इरफान को यहाँ ही नौगांव पुलिस स्टेशन की तरफ से पकड़ा गया और उसके बाद जो है डॉक्टर आदिल, डॉक्टर उमर के बारे में पता चला, डॉक्टर मुजम्मिल को पकड़ा गया। तो यही वो एरिया है, यही वो पुलिस स्टेशन है जहाँ पे सबसे ज्यादा काम इस मॉड्यूल के बारे में किया गया। क्या यहाँ पर कोई ऐसा सबूत तबाह तो नहीं हुआ जो इस केस को क्रैक करने में, फर्दर क्रैक करने में बाधा उससे पड़े, ऐसा अभी इंफॉर्मेशन नहीं है। कैसे ये बारूदी मवाद फटा, कैसे ये अमोनियम नाइट्रेट फटा, जो बताया जा रहा है कि इसमें अमोनियम नाइट्रेट भी था। तो ये आप देख सकते हैं कि यहाँ पे अभी आईजी भी पहुंच चुके हैं। ये जम्मू कश्मीर पुलिस के आईजी हैं वीके बिरदी, हम देख पा रहे हैं, वो भी यहाँ पे हैं। ডাক্তার গ্যাং কাজ করছিল এবং পুলিশের সন্দেহের তালিকায় থাকা 15 জন ডাক্তার এখনো পর্যন্ত মিসিং, উধাও। যে ডাক্তারদের ধরা হয়েছে 7 জন, সেই 7 জনের কল লিস্ট চেক করা হচ্ছে। সেই কল লিস্ট চেক করে বাকি ডাক্তারদের খোঁজ চলছে। বাকি যারা মুজাম্মিলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে এরকম কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। বিভিন্ন জায়গায় চলছে ধরপাকড়। তবে এরই পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, উত্তর দিনাজপুরের চিকিৎসক যাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল দিল্লির বিস্ফোরণে, তাকে ক্লিন চিট দেওয়া হয়েছে। এনআইএ তাকে ক্লিন চিট দিয়েছে। ডক্টর জানি স্যার, তাকে ক্লিন চিট দেওয়া হয়েছে। চঞ্চল রয়েছেন আমার সঙ্গে। চঞ্চল, জিজ্ঞাসাবাদ, গতকাল জিজ্ঞাসাবাদ এবং তারপর তাকে আজ ক্লিন চিট দেওয়া হলো, কি জানতে পারছি আমরা? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ডালকোলা যে কোনাল গ্রামের যে চিকিৎসক ডাক্তার
জানাসির আলম, তাকে কিন্তু সুজাপুর হাই স্কুল থেকে গতকাল সকালবেলায় এনআইএ কিন্তু তাকে আটক করে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। কারণ মূলত যে দিল্লি যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় কিন্তু এই জানিসার আলমের সাথে যে আরো যে অন্যান্য চিকিৎসকরা জড়িত রয়েছে তার সাথে কোনো রকমের যোগাযোগ হয়েছে কি না, কারণ যে 2024 সালের যে ব্যাচ সেই ব্যাচে পূর্বরাই কিন্তু এই ঘটনার জড়িত তা এনআইএ মনে করছেন। এতে দেখা গেছে যে পরিবারের তরফ থেকে একটি দাবি করা হচ্ছে যে এই সব চিকিৎসকের মধ্যে এক অভিযুক্ত চিকিৎসকের সাথে কিন্তু জানিসার আলমের কিন্তু কথা হয়েছিল প্রায় 1 বছর আগে। সেই সূত্র ধরে কিন্তু এনআইএ তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় গতকাল, এবং আজ বিকাল পর্যন্ত জিজ্ঞাসাবাদ করার পর পরিবারের লোকজন এনআইএ ডাকার পরে কিন্তু দেখা গেছে পরিবারের হাতে জানিসার আলমকে তুলে দেওয়া হয় এবং দেওয়া হয়। ওর একজন কলেজ ফ্রেন্ড ছিল, মেডিকেল কলেজের ফ্রেন্ড ছিল। 1 বছর আগে ওর সঙ্গে কথা হয়েছিল। তো ওই ছেলেটা নাকি দিল্লি যে বাম বাস্টিং হয়েছে ওতে ইনভলভমেন্ট ওকে দেখাচ্ছে, এখন প্রুফ নাই দেখাচ্ছে। তো ও অ্যারেস্ট হয়েছে। তো ওরই নাম্বারটা দেখে ওকে নিয়ে গেছিল, জিজ্ঞাসাবাদ করে যেটা চিন্তায় নিয়ে গেছিল ওটা কোনো রকম নেগেটিভ পালো না, তারপরে ওকে ছেড়ে দিয়েছে। তদন্ত সঠিক হয়েছে। আর আমার ভাতিজাকে জিজ্ঞাসা করলাম, তো এনআইএর প্রশংসা করলো যে আমার সঙ্গে যতটুকু থাকলাম আমি, আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে। উমর নবী আরো এক ডক্টর, আত্মঘাতী জঙ্গি। যে উমর নবী সেদিন বিস্ফোরণ ঘটিয়েছে, মাস্ক পরা ছবি তার দেখেছি, নতুন ছবি। উমর নবী একেবারে ডাক্তারের আউটফিটে, ইউনিফর্মে, ডাক্তারের ইউনিফর্মে উমর নবী সেদিনের সেই আত্মঘাতী জঙ্গি। কিন্তু এদের মাথায় কে, এদের পিছনে কারা আছে? একরকম দেখতে গেলে চক্রবুহে রয়েছে দিল্লি, চক্রবুহে। তার কারণ বিভিন্ন পড়শি দেশের টার্গেট দিল্লির উপরে। শুধু পড়শি দেশ কেন বলবো, তুরস্কর কথাও বলতে হবে, যে তুরস্ক অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে অস্ত্র জুগিয়েছিল। পাকিস্তানের চক্রান্তে দেশ রক্তাক্ত হয়েছে আগেও। সীমান্তে চীনের চোখ রাঙানিও নতুন কিছু নয়। দিল্লি বিস্ফোরণের পর ভারতের অন্য পড়শিদের ভূমিকাও প্রশ্নের মুখে। পাকিস্তান, চীন, বাংলাদেশ, আফগানিস্তান, তুরস্ক, এই সব দেশের জঙ্গিদের টার্গেট দিল্লি। রাজধানীতে বিস্ফোরণে এই সব দেশেরই যোগ উঠে আসছে। দিল্লি বিস্ফোরণে নাম জড়িয়েছে একের পর এক ডাক্তারের। সেই সূত্র ধরে এগোতে গিয়ে দেখা যাচ্ছে হ্যান্ডলার পাকিস্তানের। বৈঠক হয়েছে তুরস্কের রাজধানীতে। 2 বাংলাদেশি চিকিৎসকের যোগ পাওয়া যাচ্ছে। সন্দেহভাজন মাস্টারমাইন্ড বসে আছে আফগানিস্তানে। এখানেই প্রশ্ন, যেসব দেশে বসে গত 3-4 বছর ধরে ভারতে জঙ্গি হামলার ছক হচ্ছে, সেই সব দেশের গোয়েন্দা সংস্থা কি কিছুই টের পায়নি? আগেও দেখা গিয়েছে পাকিস্তানকে অস্ত্র দিয়ে সাহায্য করেছে চীন ও তুরস্ক। হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের সঙ্গেও সেই আগের সুসম্পর্ক ভারতের নেই। যে ভারতের হাত ধরে বাংলাদেশের জন্ম, সে দেশে এখন ভারতের জন্য শুধুই বিদ্বেষ। পাকিস্তানে ঘাঁটি গেড়ে বসে থাকা জঙ্গিরা বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের সন্ত্রাসবাদীদের ঢোকানোর হুমকি দিয়েছে। দিল্লি বিস্ফোরণে জড়িত এক ডাক্তার আত্মঘাতী জঙ্গি, জালে আরো 7 ডাক্তার। ডাক্তার গ্যাং: আদিল আহমেদ রাঠের, সজ্জাদ আহমেদ, মুজাম্মিল শাকিল, শাহিন সঈদ, তাজমুল মালিক, ফারুক আহমেদ দার, পারভেজ আনসারি। প্রাথমিকভাবে গোয়েন্দাদের মনে হয়েছিল এক কাশ্মীরি মৌলবি এইসব হোয়াইট কলার জঙ্গি অর্থাৎ তথাকথিত শিক্ষিতদের ব্রেন ওয়াশ করেছিল। পরে জানা গিয়েছে মৌলবি তো আছেই, তবে ডাক্তারদের মগজ ধোলাইয়ের পিছনে আসল হাত যার, সেও ডাক্তার মুজাফফর আহমেদ রাঠের। ডাক্তার গ্যাংয়ের মাস্টার মাইন্ড, শিশুরোগ বিশেষজ্ঞের আড়ালে শয়তান। তদন্তে এখনো পর্যন্ত যা জানা গিয়েছে তাতে বিস্ফোরণের মূল চক্রী হিসেবে এই মুজাফফর আহমেদ রাঠের নামই উঠে আসছে। শিশুরোগ বিশেষজ্ঞই শয়তান, ডাক্তার গ্যাংয়ের মাথা, পাকিস্তানের জঙ্গি হ্যান্ডলার, আফগানিস্তানে বসে নাশকতার ছক।
মুজাফফরের নির্দেশেই দিল্লিতে উমরের হামলা। আর এই মুজাফফরই বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ থেকে ভারতে রক্ত ঝরানোর ষড়যন্ত্র করে গিয়েছে। আফগানিস্তানে বসেই টেরার মডিউল মুজাফফরের। গত 22 আগস্ট পাকিস্তান থেকে দুবাই হয়ে আফগানিস্তানে যায় মুজাফফর। এর আগে 2022-এ মুজাম্মেলকে সে ইস্তাম্বুলে নিয়ে যায়। দুবাই থেকে চালাতো জঙ্গি নেটওয়ার্ক, জোগাড় করতো নাশকতার জন্য টাকা। আফগানিস্তান, ইউএই, ইস্তাম্বুল, পাকিস্তানে ছড়িয়ে এই নেটওয়ার্ক। বিদেশ থেকে মুজাফফরের অঙ্গুলি হেলনে এদেশে কাজ করে গিয়েছে ডাক্তার গ্যাং। আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে রাজধানীর রাজপথকে করেছে রক্তাক্ত। পড়শি দেশে থাকা জঙ্গিদের টার্গেট ভারতের রাজধানী। চক্র বুহে দিল্লি। নিউজ 18 বাংলা। পাকিস্তানে ভারতের শেষ যে হাই কমিশনার ছিলেন, অবসরপ্রাপ্ত এখন, তার দাবি, তিনি বলছেন যে পাকিস্তানের এখন রাষ্ট্রনীতির শিকড়েই রয়েছে সন্ত্রাসবাদ। আসলে পাকিস্তানে এখন পুরোটাই সেনার শাসন চলছে, যেখানে সংবিধান কোনো কাজ করছে না। In our neighboring country, in Pakistan, there has been a power grab by the army. The constitution has been completely demolished by the army. The link with terrorism is very, very strong. Terrorism has not stopped. It continues. It takes on different shapes and forms. White collar or white coat terrorism. Indian agencies and security agencies have known for a while that there have been several sleeper modules that have been present in India, and these can be activated to mount acts of terrorism. The terrorism that we've seen has cross-border linkages. আজ অর্থাৎ শনিবার শহর কলকাতার ঘুম ভাঙল ধোঁয়ায়, ঘুম ভাঙল আগুনের খবরে। এজরা স্ট্রিট দাউ দাউ করে চলেছে আগুন। প্রায় 4 ঘন্টা লেগেছে দমকলকে সেই আগুন নেভাতে, কারণ এলাকা ঘিঞ্জি, যত্রতত্র ছড়িয়ে রয়েছে তার। ল্যাডার পর্যন্ত, হাইড্রোলিক ল্যাডার পর্যন্ত ঠিকমতো প্রথমে ব্যবহার করতে পারেনি দমকল। এই তারের জট কাটিয়ে কোনো মতে নেভানো গিয়েছে আগুন, কিন্তু বারবার কি সম্ভব হবে? কেউ কেউ বলছেন বিল্ডিং বেআইনি, অভিযোগ করছেন, তার জন্য তদন্ত নিশ্চয়ই হবে। তো কি অবস্থা সেখানকার? মানে এমনি যে কোনো দিনও যদি এজরা স্ট্রিটে যান, কি ছবি দেখতে পাবেন? আমার সঙ্গে এজরা স্ট্রিট থেকে এখন রৌনক রয়েছে। রৌনক, আজকের ছবিটা হয়তো একটু আলাদা, তার কারণ আজকে বিদ্যুৎ সংযোগ নেই, পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ চলে গিয়েছে। কিন্তু যদি আলো থাকতো তাহলে বোঝা যেত একেবারে তারের জঙ্গলের মধ্যে তুমি দাঁড়িয়ে আছো হয়তো। দেখো, একেবারে অন্যান্য দিনে এজরা স্ট্রিটে এই সময় কিন্তু দাঁড়ানোর জায়গা থাকে না, সেই জায়গাতেই একেবারে পুরো শুনশান, এবং এখনো দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতা কাজ চালাচ্ছে। প্রায় 12 ঘন্টা অতিক্রান্ত, এখনো কুলিং প্রসেসের যে কাজ তোমায় দেখানোর চেষ্টা করব। যেহেতু তারের একটা জঞ্জাল এখানে ছিল এবং অত্যন্ত সরু গলি হওয়ার দরুন হাইড্রোলিক ল্যাডারের যে ইঞ্জিন সেগুলো এখানে প্রবেশ করানো যায়নি, সেক্ষেত্রেই কিন্তু এমনি ল্যাডার নিয়ে এসে দমকল কর্মীরা ওপরে প্রবেশ করছেন। এখনো পর্যন্ত যে কুলিং প্রসেসের কাজ, সেই কাজ তারা চালাচ্ছেন। 4 ঘন্টা হওয়ার পর আগুন যখন নিয়ন্ত্রণে আসে, কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরিভাবে জায়গাটিকে পরিষ্কার করা থেকে শুরু করে যাতে কুলিং প্রসেস, অর্থাৎ কোনোভাবেই কোনো জায়গায় আগুন না থাকে, সেটাকে নিশ্চিত করার জন্য দমকল কর্মীরা এই ল্যাডার নিয়ে এসেই যে ওপরের যে ঘরগুলি রয়েছে দোতলা, সেখানে প্রবেশ করছেন। এবং অন্যদিকে যে বিষয়টি সামনে আসছে, যে দমকলের যে এসওপি ছিল সেগুলি এখানকার দোকানগুলো মেনেছিল কিনা, কারণ ভেতরে বেশ কয়েকটি পাশাপাশি দোকান রয়েছে, অত্যন্ত ঘিঞ্জি এলাকা। সেক্ষেত্রে যখন আগুন লাগে তারপরই কিন্তু দমকলের যে হাইড্রোলিক ল্যাডারের ইঞ্জিনগুলি রয়েছে, অত্যাধুনিক ইঞ্জিন, সেই ইঞ্জিনগুলি এই এলাকায় প্রবেশ করতে পারেনি। যেই কারণেই কিন্তু এরমভাবেই ভেতরে ঢুকে দরজা ভেঙে দমকল কর্মীদের নিশ্চিত করতে হচ্ছে যে এই ঘরগুলোর ভেতরেও এখনো আগুন রয়েছে কিনা। অর্থাৎ 11 ঘন্টা পার হয়ে গেলেও এই এজরা স্ট্রিটের যে ইলেকট্রনিক গুডসের মার্কেট, সেখানে কুলিং প্রসেস চালাচ্ছেন দমকল কর্মীরা। অন্যদিকে কিছুক্ষণ আগে পুলিশ কমিশনার নিজে এই জায়গা ঘুরে গেছেন, এবং সেখানেও কিন্তু একটা বিষয় সামনে এসছে যে এই জায়গাগুলিকে প্রতিনিয়ত তারা মনিটরিং করেন কিনা। কারণ
কারণ আদৌ এই যে দোকানগুলো রয়েছে ভেতরে পাশাপাশি দোকান, সেখানে ফায়ার সিস্টেম ছিল কিনা বা একটা অভিযোগ আসছিল দমকল দেরিতে আসা, সেখানে কিন্তু দমকল কর্মীদের তরফ থেকে বা দমকলের তরফ থেকে বলা হয়েছে যেহেতু সরু গলি। আরো একটা অভিযোগ আসছে এখানে আরো একটা অভিযোগ আসছে যে পাশের বিল্ডিং থেকে নাকি হুমকি দেওয়া হয়েছিল, এক সময় এই বিল্ডিং ভেঙে দেওয়া হবে হুমকি দেওয়া হয়েছিল। যাদের দোকান শেষ তাদেরই অনেকে এখন অভিযোগ করছেন চক্রান্ত নয় তো, এর পিছনে ষড়যন্ত্র নেই তো? দেখো একেবারে একাধিক কি মনে হচ্ছে শর্ট সার্কিট থেকে নাকি না কোনো চক্রান্ত? চক্রান্ত তো হতেই পারে, কেন এই যে পাশে বিল্ডিং এর সঙ্গে আমাদের একটা দীর্ঘদিন দিয়ে একটা মামলা চলছে, আজকে 25-30 বছর দিয়ে। অনেকবার ধমকি দিয়েছে, সুরেশ কুমার ডাগাও তার নাম হচ্ছে, অনেকবার আমাদেরকে হুমকি দিয়েছে আমরা আগুন লাগিয়ে দিব, এই করবো এই করবো। অনেকবার খালি করানোর চেষ্টা করেছে, জালি সাইন করে বলছে আমি লিজ নিয়ে রেখেছি। ওরই চক্রান্ত হতে পারে, আমরা এফআইআর করবো ওর এগেন্সে।